আচ্ছা, আমরা কবিতা শুনেছি, এবার আমাদের গান নিয়ে আসছেন মাহবুব আলম, ডাক্তার মাহবুব আলম। শরীফুল আলম নাকি মাহবুব আলম? মাহবুব আলম। ও আচ্ছা আচ্ছা। হাসান ভাই একটু দিয়ে দিন। আচ্ছা, তাহলে ভাবি একটু চলো। আচ্ছা, এবার আমাদের ছড়া নিয়ে আসছেন মিসেস হালিমা খাতুন। আসসালামু আলাইকুম। একটু ছড়া আবৃত্তি করব। আমার ছড়ার নাম লিয়ানো। লিয়ানা গো লিয়ানো, সোনার মেয়ে তুই কোন পাহাড়ে তুলতে গেলি? বনবাদরে যাইনি বাবা, সোনার বনেও না, পাঁচ পাহাড়ে খাদের নিচে যাচ্ছে। এবার আমাদের গান নিয়ে আসছেন ডাক্তার মাহবুব আলম। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকে আমার পরিচয় গাংচিলের খুলনা জেলার প্রধান সমন্বয়ক। আজকে উপস্থিত আছেন গাংচিলের সাধারণ সম্পাদক, খুলনা জেলার সাধারণ সম্পাদক আছেন। আজকেও আমার প্রথম একটা অনুষ্ঠান শেষ করার পরে আমরা এখানে আসছি, তো ভালো লাগছে। আমার ওই ভাইয়ের এখানে এসে আসবাসব করে আসা হয় নাই। মনন ভাই আছে, জামিদ ভাই আছে, সবই পরিচিত, এসে দেখি, যাক ভালো লাগলো। আর পাশাপাশি আমি আমন্ত্রণ জানিয়েছিলাম মিউজিক ডাইরেক্টরকে, গাংচিলের, ওখানে আছে আমাদের সাংস্কৃতিক সম্পাদক। তো যাও, সে আসছে যেহেতু গুরুর সামনে, আর আমরা তো গান করি না, তারপরেও গুনগুন করে না গাইলে নয়। ছোট্ট একটি গান দিয়ে আমি শুরু করছি, একটা গ্রামের গান। পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরের তালা, পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরের তালা, এত স্বাদের ময়না পাখি উইড়া গেল উজান সর, কেন যে বান্দরে মন এত সুন্দর ঘর রে, কেন যে বান্দরে মন এত সুন্দর ঘর। পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরের তালা, পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরের তালা, এত স্বাদের ময়না পাখি উইড়া গেল উজান সর, কেন যে বান্দরে মন এত সুন্দর ঘরে, কেন যে বান্দরে মন এত সুন্দর ঘর। যারে লাইগা করলি চুরি সে তো মারলো বিষের ছুরি, যারে লাইগা করলি চুরি সে তো মারলো বিষের ছুরি, আপন আপন করলি যারে সে তো হইল পর রে, আপন আপন করলি যারে সে তো হইল পর রে, কেন যে বান্ধরে মন এত সুন্দর ঘর রে, কেন যে বান্ধরে মন এত সুন্দর ঘর। পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরের তালা, পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরের তালা, এত স্বাদের ময়না পাখি উইড়া গেল উজান সর, কেন যে বান্দরে মন এত সুন্দর ঘরে, কেন যে বান্ধরে মন এত সুন্দর ঘর। ভেবেছিলে সারা জীবন হইব রে কলিজা ধন, ভেবেছিলে সারা জীবন হইব রে কলিজা ধন, সেই রে তোরে ছাইড়া গেল ওই আসার তো পরে, কেন যে বান্ধরে মন এত সুন্দর ঘরে, কেন যে বান্ধরে মন এত সুন্দর ঘর। পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরের তালা, পিরিতির কত জ্বালা ভাঙ্গিয়া ঘরে, কেন যে বান্ধরে মন এত সুন্দর ঘর। এবার আসছেন ভাইয়ের, আপনি কিছু বলেন। এই পর্বে আলোচনা এবং আজকের অনুষ্ঠানের অনুভূতি নিয়ে
অনুভূতি প্রকাশ করবেন এম জায়ের ডাবলু, বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট সুরকার এবং শিল্পী। তো আসেন এম জায়ের ডাবলু। আসসালামু আলাইকুম। আজকের এই অত্যন্ত একটা মহেন্দ্রক্ষণে যাই হোক, উপস্থিত সুধীজন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ, আমার অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে হঠাৎ করে এখানে আমার পদার্পণ, আমি আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রাণের মানুষ অনেকে দেখছি, তাছাড়া পূর্বের প্রাণের মানুষ এই আমাদের রবি সাহেব এখানে আছেন। তো তার সাথে আমার পরিচয় আজকে 2 বছর আগে। একবার হঠাৎ করে আমাকে এই মাহবুব সাহেব বললেন যে ভাই একটা সংগঠন আর চলছে, এবার রফিক সাহেব ওখানে আছেন, আরও অনেকে পাবেন। আমি কিন্তু পুরনো মানুষগুলো পাওয়ার জন্য ছুটে ছুটে যাই, যেহেতু আমি 74+। আমি একটি সরকারি চাকরি করতাম, সেখান থেকে আমি রিটায়ার করেছি। আপনাদের খুলনায় ডেপুটি একটা ছিলাম। রিটায়ার করার পরে 15 সালে পরবর্তী আমি পার্ট টাইম জব করি টেলিভিশনে সাইকিলের সাথে। 5 আগস্ট আমি চলে আসছি। যাই হোক, এসে আপনাদের সবার সাথে মিশি এবং যেখানে এই ধরনের কোনো কিছু পাই আমি অন্তর দিয়ে মেলার চেষ্টা করি। তো ইতিপূর্বে একটা অনুষ্ঠান করে আসছি। আর শুক্রবার যেহেতু বিভিন্ন জায়গায় ক্লাস থাকে আমরা জানি শুক্রবার আমার ক্লাস করতে হয় বিভিন্ন জায়গায়। সত্যি আমাকে ভালো লাগছে এই যে আয়োজনটা। এটা হলো সুরক্ষা সাহিত্য সংগঠন রিসার্চেস। আমি এসে খুব মুগ্ধ হয়েছি এবং এখানে আরও অনেকে দেখছি, তারাও অত্যন্ত গুণীজন। তো কথা বলার আর কিছু নেই, শুধু একটুখানি ভবিষ্যতে আমার দ্বারা যদি আপনাদের সংগঠনে এতটুকু সহায়তার প্রয়োজন হয় আমি করব এবং আমি সর্বদিক দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর একটা কথা, এই সংগঠন তৈরি করা কিন্তু সহজ কাজ নয়, সংগঠন টিকে থাকা সহজ কাজ। এবং এই সংগঠনটা আমি দোয়া করি এবং আমি মনে করি এটা আস্তে আস্তে সামনে দিয়ে এগিয়ে যাক, এর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, শুধু খুলনা না। আমার মনে ইতিপূর্বে এটার একটা পরিচয় ঘটে গেছে, আমাকে বিষয় যে কথা বলুন। যাই হোক, আমি আসবো। আমি খুলনার ছেলে, আমি খুলনায় অনেকগুলো সংখ্যায় জড়িত আছি, তারপরেও আপনাদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, এইটুকুই। আর গান যেহেতু করি, কবিতা লিখি, টেলিভিশনে আমার পরিচয় হতে আপনারা দিয়েছেন। আমি টেলিভিশনে যাই, আপনার গীতিকার, সুরকার, নাট্যকার, শিল্পী, সঙ্গীত পরিচালক, রেডিওতেও যাই। এবং আমি খুলনার প্রথম সারির শিল্পী। আমার বন্ধু ছিলেন, আপনারা চিনবেন, আপনার এখানে যে সাধারণ সরকার ছিলেন, তারপরে এখানে আরও অনেকে ছিলেন, কালীপদবাবু ছিলেন। তো এদের সাথে আমার চলন, কিন্তু ইনারা আমার সিনিয়র সঙ্গীত জগৎ। খুলনা প্রথম সারির শিল্পী আমরাই। আপনার এখানে একজন আছে মাদুর জাহাঙ্গীর, আমার ছোটো ভাই। তো যাই হোক, বেশি কিছু বলবো না। ভবিষ্যতে আমি আপনাদেরকে আমার পারফরমেন্স শোনাবো। আজকে এই পর্যন্তই। ধন্য হয়েছি, খুশি হয়েছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ। এম জায়ের ডাবলু ভাইকে গান আমরা শুনবো, ওনার গান যেহেতু আসছে। উনি হারমোনিয়াম ছাড়া গান করেন না, তারপরেও আশা করি হারমোনিয়াম হবে ইনশাল্লাহ, যেহেতু আপনি এখানে আসেন, আসিফ ভাই আছেন। এর পরবর্তীতে আমরা আসলে ইনশাল্লাহ হারমোনিয়াম নিয়েই আসবো। পাশাপাশি ওনার গান আমরা শুনবো একটু পরে। কবিতা, কবিতা মনের কথা বলে। একটা মানুষ সংস্কৃতি যারা ভালোবাসে, তারা কবিতা, গান এই নিয়েই কিন্তু বেঁচে থাকে। মানুষের সুখ আনন্দ ভাগাভাগি করার একমাত্র কাব্য, প্রবন্ধ, এগুলো অনেকেই কিন্তু ছোট প্রবন্ধকার আছে, ছোট গল্পকার আছে। তো আমরা এই পর্বে ছোট্ট ছোট্ট গল্প শুনি, ছোট ছোট কথা, 31টা, সামান্য 100 ওয়ার্ডের, 150 ওয়ার্ডের। তো এই পর্বে আমি
বিনীতভাবে আমন্ত্রণ জানাবো জুলিয়া পারভিনকে তার ছোট গল্প পাঠ করার জন্য। অজস্র কলমের সাধারণ সম্পাদক মিস জুলিয়া পারভিন। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। আজকে আমার গল্প নজরুল চেতনায় নবঘোর, জুলিয়া পারভিন। বাপ মা মরা মেয়ে লিয়া, মামার কাছে তার বেড়ে ওঠা। মামি তাকে অনেক আদর যত্ন করে। রাত জেগে পড়াশোনা করা তার অভ্যাস, আর দেরিতে ওঠে। মামি বলে, লিয়া ওঠ, পুরের বাদশা কত পড়ে পড়ে ঘুমাবি, তাদের ছেলে ঢাকায় পড়াশোনা করে। ঘুম জড়িত কণ্ঠে বলে, পেপার আর চা দাও, উঠে দেখ ডাইনিং টেবিলে সব আছে। আজকালকার দিনে কেউ আর পেপার বেশি পড়ে না, কিন্তু মামা তাদের মধ্যে ব্যতিক্রম। সেজন্য লিয়ারও সেই অভ্যাস হয়ে গেছে। মামা বলে, দেখ 2026 সালের মে মাস থেকে 2027 সালের মে মাস পর্যন্ত বর্তমান সরকার নজরুল বর্ষ ঘোষণা করেছে। এতে কি হবে? আরে এই সময় বিভিন্ন রকম সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলের গান, কবিতার আসর জমানো হবে। তার গল্প, উপন্যাস সেগুলো সম্পর্কে দেশবাসী এবং বর্তমান প্রজন্মকে জানানো হবে। আরও একটা বিষয়, সেটা হলো কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা শতবর্ষ হয়েছে। দেশের অনেক স্থানে শিল্পকলা একাডেমিতে সেই বিষয়ে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে খুলনা শিল্পকলা একাডেমিও পিছিয়ে নেই। 2020 সালে বিদ্রোহী কবিতা শতবর্ষ উদযাপিত হয়েছিল। আজও বাংলার মানুষের চেতনায় তিনি জাগরুক হয়ে আছেন। বয়রা পাবলিক লাইব্রেরিতে যাওয়ার সময় তার সাথে বনির দেখা হয়ে যায়। তার হাতে ছিল অগ্নিবীণা, সেটা নিয়ে বনিও নড়াচড়া করতে থাকে। তারা ক্যান্টিনে চা খেতে খেতে নজরুলকে নিয়ে অনেক কথাই বলে। বনি আবার আমারে দেব না ভুলিতে গানটি গাইতে থাকে। তিনি যে বিদ্রোহী কবি, জাতীয় কবি, দ্রোহের কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বনি তার মামাতো ভাইয়ের বন্ধু, সেই সুবাদে তাদের বাড়িতে আসা যাওয়া চলে। মাঝে মাঝে সে আসে, কখনো হারমোনিয়াম নিয়ে লিয়া গান করে, সে হয়তো তবলা বাদক হয়। তারা বলা বলি করে 2024 সালে যে গণ অভ্যুত্থান ঘটেছিল, তখনও সেই মৃতপ্রায় জাতিকে আশার আলো দেখিয়েছিল নজরুলের গান, কবিতা। যে সময়টা জীবন দিয়েছিল অনেকে, অকুতোভয় এগিয়ে গিয়েছিল আবু সাঈদ, মীর মুগ্ধ তাদের মধ্যে অন্যতম। মামা আরও বলেন, ঠিক তাই, এখনও দেয়ালে দেয়ালে তাদের গ্রাফিতি রয়েছে। মীর মুগ্ধের সদা হাস্যোজ্জ্বল মুখে থাকে, পানি লাগবে পানি। এভাবে নজরুলের সৃষ্টিগুলো অমর হয়ে আছে, আর আমাদেরকে নব উদ্যমে পথের ঠিকানা দিচ্ছে। মামা তাল মিলিয়ে বলেন, এভাবেই আমাদের কবি নজরুল অশান্ত দুনিয়ার মাঝে শান্তির বারতা আনার চেষ্টা করে গেছেন। তার অমর সৃষ্টিশীলতা বাঙালিদেরকে বেঁচে থাকার নব আলোর দিশা নিয়ে এসেছে। তার চেতনাকে উপজীব্য করে আমরা একটা নতুন ভোরের সূচনা করব। আবৃত্তি চলতে থাকে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ধন্যবাদ। ধন্যবাদ জুলিয়া পারভিনকে। আজকে তার আলোচনা করার মতো জানি না কেউ এখানে আছে কি না। আমরা যে কবিতা পাঠ করি, যেগুলো গান করি, যেগুলো আমরা প্রবন্ধ বলি, তার ভিতরে অনেক ভুল আছে আমাদের। একটি সংগঠন শেখার জন্যই কিন্তু আমাদের আশা। আজকে আর কামরুল ইসলাম মৃধা এখানে নাই। প্রতিবার তারে বলে যে ঝড়ের মতো না বলে, ধীরে ধীরে বলার জন্য। যাও, আপনার ভুল ধরার কেউ নাই। আমার কাছে ভালো লাগে, সে ছোটো ছোটো প্রবন্ধ উপহার দেয় অজস্র কলমের ছোঁয়া সাধারণ সম্পাদককে। আবারও এই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ তাকে আসার জন্য। এই পর্বে আমি যার কথা বলবো, আমার বন্ধু ডাক্তার শরীফুল আলম, সংগঠনের সেক্রেটারি। আমরা একই সাথে সন্তন কলেজের ছাত্র ছিলাম। তো তার কথা সবাই জানেন। সে একদিকে বর্তমান ব্যস্ত আছে আপনার কয়েকটি নাটক নিয়ে মাগুরাতে, প্লাস সে গান করে। আপনারা জানেন ইত্যাদিতে যে অনুষ্ঠানে টিভি পুরস্কার পেয়েছিলেন হানিফ সংকেতের হাত ধরে, সেই ডাক্তার শরীফুল আলম। এবং তার অনেকগুলো ইউটিউব সার্চ দেবেন, অনেকগুলো নিজস্ব শুরু করা গান আছে এবং অনেকগুলো গুণের অধিকারী। 16 সালে হোমিওপ্যাথি ডিপ্লোমা হোমিওপ্যাথি পাস করে আমাদের সাথে এই খুলনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে। তার গুণ আমি বলবো না, যেহেতু আজকে আসতেন এই পর্বে আমার বন্ধু ডাক্তার শরীফুল আলম। জানি না সে কী নিয়ে আসবে, তো আসতেন ডাক্তার শরীফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম। আসলে একটা সংগঠন
করা যতটা কঠিন, আবার সেটা পরিচালনা করা বা টিকায় রাখা আরও কঠিন। আমাদের একটা সংগঠন, একটা পরিবার, এখানে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। পরিবারের মতন একজন আরেকজনের প্রতি যেমন টান, আমাদেরও সেইভাবে টান থাকতে পারে। আর একটা জিনিস, যে কাজ করে তারই ভুল হয়, তারই হয়। একটা সংগঠন বেশি লোক তো কাজ করে না, 2-4 জন কাজ করে প্রচণ্ড আকারে। যেমন এই সংগঠনটা আমাদের এই বড় ভাই, ওনার উদ্যোগে উনি সভাপতি আছেন, উনি মাঝে মাঝে রাগ হন আমি সভাপতি থাকবো না ভাই, কিন্তু যথেষ্ট পরিশ্রম করে সে সংগঠনটা সে দাঁড়া করছেন। আমাদের ভাইপো হাসিব, এরা অনেক সংগঠন মানে করে সংগঠন দাঁড়া করছেন। আমাদের সংগঠনের জন্মও কিন্তু বেশি দিন না, অল্প দিন। এই অল্প দিনে আমরা যেভাবে ব্যাপক সাড়া ফেলিয়েছি দক্ষিণ বাংলা বিশেষ করে, এখন রূপসা সাহিত্য সংগঠন সবাই মোটামুটি মুখে আছে। আর যেহেতু আমাদের অনুষ্ঠানগুলো মানে লাইভ যায়, আজকে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমাদের এইগুলো যায়, সেভাবে আমাদের ছড়াইছে। এখন ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের কারো না কারো থাকতে পারে বা থাকতে পারে, বা যে কাজ করে দেখা যাচ্ছে তারও অনেক ত্রুটি থাকে। এখন আমাদের এইখানে তো কোনো কিছু নিয়ে আমাদের ভাগাভাগি বা দ্বন্দ্ব না, বা পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব না, আমরা সবাই মিলেমিশে কাজ করি। বা এটা আর যে কাজ করে আসলে বলতে আমাদের এই সংগঠনের পিছনে অনেক শ্রম, অর্থ, সময় দিয়েছেন। সে খুব ভালো একজন সাংগঠনিক লোক। আর বিশেষ করে আজকে আমার বড় ভাই ডাবলু ভাই আসছেন, এর জন্য আমি খুবই আনন্দিত। ডাবলু ভাইকে আমি চিনি আজ থেকে 20 বছর আগে। সেও একজন সাংগঠনিক মনা, এবং সে খুব একজন অত্যাধিক আসলে শিল্পী যারা, তাদের মন সবসময় ভালো হয়। এরা কাউকে কখনো কষ্ট দেয় না, কাউকে কখনো ব্যথা দেয় না। এরা আপনি ব্যথা পেয়ে সরে যায়। আপনি দেখবেন না যারা পরিচিত শিল্পী বা সাহিত্যিক, এরা কাউকে কোনো ক্ষতি করছে কিনা, এরকম আমি নজির পাই নাই। যারা পরিচিত কিছু আসে দাঁড়াই বেড়াই করতে, বা এরা আলাদা ব্যাপার, কিন্তু যারা আসলে পরিচিত, আর ছোটোবেলা থেকে আমি গান লিখি, কবিতা লিখি, নাটক লিখি। যাই হোক, এখন পেশা হিসাবে ঠিকাদারি প্লাস আর ওই যে ডাক্তারি করছি। আমার চেম্বারটা সুন্দরবন কলেজের সামনেই, লাল 5 তলার দোতলায়। আমার বাড়িও এখানে ফাদার বাড়ি করছে 52 সালে, আমার আব্বা অ্যাডভোকেট ছিলেন। এখানে আমার একটা ব্যাপক পরিচিত। যাই হোক, আর আমাদের সংগঠনটা নতুন, আমাদের এখনও সেইভাবে আমরা পূর্ণাঙ্গ কমিটি করিনি। আমরা নতুন করে কমিটি করতে চাই। আপনারা আসেন, যে আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনাদের মতন গুণী লোক আমাদের প্রয়োজন আছে। আপনারা আসেন, আমরা আপনাদের মানে একটা ভালো স্থানে বা ভালোভাবে যেতে আমাদের সংগঠনটা একটা দাঁড়াতে পারে। আর আজকে হয়তো আমাদের সংগঠনে কিছু নাই থেকেই আমাদের শুরু হবে। আস্তে আস্তে আমাদের ডাবলু ভাই যদি থাকে, হারমোনিয়াম হবে, তবলা হবে। অনেকেরই আমাদের বাসা হারমোনিয়াম ফালান রয়েছে, আমার 2 সেট তবলা ফালান রয়েছে দোকানে, আমার প্যাড ড্রাম আছে, সাউন্ড আছে, সব কিছুই আমার আছে। কিন্তু আসলে সময়ের কারণে এখন সেভাবে চর্চা করতে পারি না। তবে যে গানটা লিখি, আমার প্রায় 500-এর উপরে গান আছে। আমি কালকে একটা গান ছেড়েছি আমার ফেজে, এবং ছাড়লেই প্রায় 1500-2000 সাথেই হয়ে যায়। যাই হোক, এই বলে আমি আমার একটি ভাইপো আছে, উনি একজন রিটায়ার্ড, উনিও সাংস্কৃতিক মনা। আমরা আসলে সবাই সাংস্কৃতিক মনা। আমরা আশা করব, আর এক ভাই আছেন, আমরা আশা করব আপনারা আমাদের প্রোগ্রামে আসবেন, আপনাদের সব উপদেশ আমাদের দিবেন, আমরা এটা গ্রহণ করব। কারণ একটা সংগঠনে থাকলে হবে কি, আপনার মন ভালো থাকবে। আমরা আসলে মনের খোরাকি পাই না। আমাদের আজকে অসুস্থতার কারণে যে ঘরে বসে থাকি বা অন্য চিন্তা করি। আপনি সংগঠনে আসবেন, আপনি 5 জনের গান শুনলেন, আপনি গান করলেন, আপনি কবিতা লিখলেন, এই থেকে আপনিও পাবেন, আমরাও পাবো, এই আছে। আর যদি গান শুনতে চান, গান শোনাবো, অসুবিধা নেই। আমার লেখাই গান করবো, আমার সুরেই, অসুবিধা নেই। এগুলো আমার বক্তব্যটা আমি আপাতত শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। যেটাই বলো, অসুবিধা নেই। না, সময় নিয়ে আসছি। সবাই অ্যাকসেপ্ট হয়ে যায়, গান অবশ্যই শুনবো, কিন্তু আপনি পরে মাঝখানে বলবেন না আমি ব্যস্ত। ধন্যবাদ আমার বন্ধুকে। গান শুনবো, গান আমরা পরে শুনবো। যেহেতু পাঠ পর্ব চলছিল, আমরা পাঠ পর্ব শেষ করেই গানে ফিরে আসবো। যে সভাপতি আছে সবাইকে শোনা হবে। তারপরে আমার যে মুরাদ ভাই আছে, ইসলামিক গান করবে, যে গানটা আমরা বাইজিদের যে গানটা আমি আমার প্রিয়, সেটাও আমরা শুনবো। ব্যক্তিত্ব রয়েছে, ব্যক্তি আরো রয়েছে। তো এই পর্বে আমন্ত্রণ জানাবো যে এই সংগঠনের আমি বলবো অন্যতম একজন ব্যক্তি, তো তাকে পরে দেওয়া উচিত। তারপরেও যেহেতু কবিতার কথা লিখছে, উনি যেহেতু পাঠ পর্ব করছে, তো এই পর্বে আমি আমন্ত্রণ জানাবো যে আপনার আসিফ ইকবাল, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস স্পেশালিস্ট, তার ইউটিউব চ্যানেলের, তাকে আমন্ত্রণ জানাবো এই পর্বে তার একটি কবিতা উপহার দেওয়ার জন্য। আসেন, আমারটা একটু শেষের দিকে আপনার বক্তব্য পরে আছে। আপনার এর যেহেতু পাঠ পর্ব
একটু বলে কবিতাটা শেষ করে আপনাকে আবার দেওয়া হবে, যেহেতু আপনারা বডিতে আছেন, আপনাদের বক্তব্য পরে দেওয়া হয়, আগে পাঠ করবো আসেন। তো আসছেন আসিফ ইকবাল কবিতা নিয়ে। উনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সেটা পরে বলবি আলোচনায়। আগে কবিতা লিখছেন, কবিতা পাঠ করবেন। কোন জায়গা দিবা? আমি সাইডে একটু দাঁড়াচ্ছি। আচ্ছা আসসালামু আলাইকুম। আজকে রূপসা সাহিত্য সংগঠনের যে মাসিক আসর, প্রতিবারের মতোই এবারের আসরটাও আমরা শুরু করতে পেরেছি। অতিথিদের আমন্ত্রণে অতিথি মুখর হয়ে গিয়েছে। তো আসলে সবার অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটা আবারও প্রাণ ফিরে পেয়েছে। এর জন্য সকল অতিথিবৃন্দদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি একটা গজলের 4টা লাইন এখানে আমি বলবো আজকে। আমার গজলটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা পরিচিত গজল। গজলটি হচ্ছে কবিতার বুলবুলি। কবিতার বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম কোটেলি তন্দ্রাতে বিদোল, আজও ভাই রিক্ত শাখায় উত্তরিবায় ঝুলছে নিশিদিন, কবিতার বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। তো আসলে আমি একটু ভুলে গিয়েছি, সুন্দর বলতে হবে, বলার চেষ্টা করেছি। বলতে হবে। আমি এখানেই ধন্যবাদ আমার আসিফ ইকবাল ভাইকে। যেহেতু পাঠ পর্ব চলছে, এই জন্য তার কবিতাটা সেরে নিলাম। তাদের আলোচনা আছে। এই পর্বে আমন্ত্রণ জানাবো শিক্ষার কারিগর, ছেলেদের শিখায় এবং একমাত্র আমাদের শিক্ষক এই অনুষ্ঠান আজকে মনে হয় প্রথম রূপসা সাহিত্য সংগঠনে আসা। তো আমন্ত্রণ জানাবো আহমেদ মনন ভাইকে। এর আগে আসছে। তাও এই পর্বে আসছেন কবিতা নিয়ে আহমেদ মনন। আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন ধর্মী কথা একটু বলবো, তারপরে কবিতাটা বলবো ইনশাআল্লাহ। সুসাহিত্য উন্নত সমাজ গঠনের হাতিয়ার। আমি ছোটখাটো একজন শিক্ষক মানুষ। তো শিক্ষকদের কাজই হলো সবসময় শিক্ষা দেওয়া। তো আমি ওই শিক্ষা দেওয়ার আলোকে কিছু কথা বলি যে আমি বর্তমানে কোরআন শরীফ একটু পড়াশোনা করার চেষ্টা করতেছি। তো সাহিত্য নিয়ে কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আয়াত আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব খুব সংক্ষেপে। ভাষা, জ্ঞান, লেখালেখি, সুন্দর কথা ও সত্য ভিত্তিক বক্তব্য সম্পর্কে বহু নির্দেশনা ইসলামী সাহিত্য চর্চার মধ্যে রয়েছে। প্রথমে হলো ভাষা ও জ্ঞান। সূরা আলাকে প্রথম ওহীর কথা রয়েছে ইকরা শব্দ দিয়ে। এখানে কলমের মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা এসেছে। এরপর হচ্ছে কলম ও লেখার মর্যাদা। সূরা আল কলমের নূন, শপথ কলমে যা তারা লিখে রাখে। এখানে লেখালেখি এবং জ্ঞান সংরক্ষণের গুরুত্ব নির্দেশ করে। সুন্দর ও সত্য কথা বলা। সূরা আন-নাহল 25 নম্বর আয়াতে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে আহ্বান করতে বলা হয়েছে। সূরা আল বাকারা মানুষের সঙ্গে উত্তম কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে 83 নম্বর আয়াতে। কবিতা সম্পর্কে সূরা শুরার 224 এবং 224 থেকে 227 নম্বর আয়াতে কিছু কিছু বিভ্রান্ত এবং বিচ্যুত কবিদের সম্পর্কে নিন্দা করা হয়েছে। তবে যারা ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহকে বেশি স্মরণ করে, সত্যের পক্ষে থাকে, তারা নিন্দার অন্তর্ভুক্ত নয়। এই ধরনের কবিদেরকে কোরআন অগ্রণী ভূমিকা পালনের নির্দেশ দিচ্ছে। কোরআন সাহিত্যকে নিষিদ্ধ করেনি, বরং সাহিত্য, কবিতা ও লেখালেখিকে উৎসাহিত করেছে। সত্য ন্যায় প্রতিষ্ঠা করেছে, মানুষের উন্নত
জীবন নৈতিকতা ঘটানোর ব্যবস্থা করেছে, জ্ঞান বৃদ্ধি করেছে, সুন্দর ভাষা ও উত্তম চরিত্রের দিক শিক্ষা দিচ্ছে, মিথ্যা, অশ্লীলতা এবং অন্যায়কে নিরুৎসাহিত করে। আমার কবিতার শিরোনাম আমাকে যেতে দেবে না ভুলিতে। আমাকে যেতে দেবে না ভুলিতে, রেখো হৃদয় হাওয়ায় গোপন গীতিতে। যদি দূরে যাই আমি শ্রময়ে স্রোতে, ডেকোর নামটি নীরব সন্ধ্যার প্রার্থনাতে। আমার হাসির রেশ যদি হারায় পথ, স্মৃতির প্রদীপ জেলে রেখো অবিরত। ঝরা ফুলের গন্ধ শিশির ভেজা ঘাসে, খুঁজে নিও আমার নিভৃত ভালোবাসাতে। আকাশে উঠিল পূর্ণিমার চাঁদ, মনে রেখো আমি আছি আলোর স্বাদ। তারার মিছিলে যদি চোখ ভেসে যায়, আমার স্বপ্নগুলো রাখো বুকের দেশে। বসন্তের বাতাসে, বর্ষার পলক দানে, দেখো আমায় স্নেহের মধুর আহ্বানে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার কবিতা নিয়ে আসছেন এমদাদ ডাবলু, যে তুমি চলে যাবেন। আমি একটু আবেদন করছিলাম যে আমার একটু বাসায় আগে যাওয়া দরকার, আজকে আপনাদের গান শুনতে পারবো না। আমি যে নজরুলের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আপনার জন্মবার্ষিকী চলছে, নজরুলের বিখ্যাত কবিতা আপনারা জানেন, বিদ্রোহ কবিতা। সেই বিদ্রোহ কবিতার প্রথম অংশটা, প্রথম পৃষ্ঠাটা একটু শোনাচ্ছি আর কি। হ্যাঁ, বিদ্রোহী বলবীর বল উন্নত মমশী, শির নেহারি আমারই নত শির, ওই শিকার হিমাদ্রির বলবীর। বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। দুলক্ষ তিলক্ষ গোলকে ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের উচ্চ ভগবান, জলে রাজ রাষ্ট্রিকা দীপ্ত যায় স্ত্রীর বলবীর। আমি ছিল উন্নতশীল, আমি ছিল দুর্দাম, দুর্বিনীত, নৃশংস। মহাপ্রলয়ের নটরাজ আমি, সাইক্লোন আমি, ধ্বংস আমি, অভিশাপ আমি, মহাবয় কৃত্তি আমি, দুর্বার আমি, ভেঙে করি সব চুরমার আমি, অনিয়ম উশৃঙ্খল আমি, তুলে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি দুর্যোগী, আমি এলাকাশি ঝড়াকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলবীর, ছিল উন্নত মনসীর। আমি বিদ্রোহী, বিদ্রোহী গণক্লান্ত। আমি অনেকদিন পর বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু অংশ শুনলাম আমরা, তাকে ধন্যবাদ। এই পর্বে একমাত্র কবিতা নিয়ে আসবেন অজস্র কলমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামিল আহমেদ। আরেকটা ঘটনা, হাসান ভাইয়ের আমরা দাওয়াতে উনি বিভিন্ন হয়ে উঠছে, তো ওনাকে আমরা নাস্তাটা করে তারপর সবাই ছেড়ে দেয়। নাস্তা ওনাদের ভিতরে নিয়ে যায়, নাস্তা করায় 5টা মিনিট বসে, 5টা মিনিট ওনাদের ভিতরে নিয়ে যায়। তারা চলে যাবে, তাদের ভিতরে নিয়ে যান, নাস্তার ব্যবস্থা করুন। আর আমরা 5টা মিনিট বসে, 5টা মিনিট নাস্তার ব্যবস্থা আছে, 5টা মিনিট বসে। ওনাদের আলাদা দিয়ে দেন, আমরা পরে খাবো না। যারা চলে যাবে তো গেস্টদের একটু আলাদা দিয়ে দাও। কবিতা শোনা এবং খাওয়া একসাথে হোক। আচ্ছা, আমার এই ছোট্ট একটা কবিতা শুরু করে যদি 2-4টা কথা বলার সুযোগ থাকে বললাম। আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত গুণীজন এবং সাহিত্যজন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। কবিতা একটা লেখছি, অনেক ভুলে ভরা থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু আরাম চশমা রাখবেন ভালোভাবে। কবিতার নাম দিছি
ওগো ভুল বুঝো না। ওগো ভুল বুঝো না, আমার কবিতার নাম। ওগো প্রিয়া, তোমার হৃদয় সিংহাসনে একটু বসার জন্য না হয় একটু মিথ্যা কথাই বলেছি, এই জন্য তোমার থেকে কত কথাই না শুনেছি। ওগো লক্ষ্মী সোনা, আর রাগ করো না, আর ভুল বুঝো না। আমার সব মিথ্যা তো তোমার সিংহাসনের জন্য, আমার সব মিথ্যাই সত্য। আজ সত্যি আমি তোমার ওই সিংহাসনের জন্য ধন্য। এই একটা কবিতা লিখলাম। কবিতা কি কবিতা জানি না, লিখে তো পালাইছি। এখন যদি সুযোগ হয় দু একটা কথা বলে আমি বসে পড়তে পারি। সেটা হচ্ছে আর এখানে যেসব ব্যক্তি সুদীজনরা বসে আছে, এই শহরের ভারী মানুষগুলোই বলা যায়। তো এখানে আমাদের মতো মানুষের সাথে কথা বলার ঠিকও না। কিন্তু ঘরোয়া পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি, তাই সেটা হচ্ছে আমরা তো জানি কল্পনার দ্বারা জগৎটা শাসিত হয়। তো লেখনী জগতে যারা মানুষ থাকে তারা তো কল্পনার পড়ে, তারপরে লেখে, তারপর বলে। তো আজকে আমাদের যে মূল উদ্দেশ্যটা, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি, বেঁচে থাকাটা যেন সুন্দরভাবে বেঁচে থাকা, বিচিত্রভাবে বেঁচে থাকা। সাহিত্য সংস্কৃতির মূল যে লক্ষ্য, সেটা তো হচ্ছে মানুষ তো আগে আমরা আমাদের যারা বন জঙ্গলের থাকতো, পাথর যুগ, এত রান্নাবান্না করেও খাইতো। ধীরে ধীরে যখন মানুষের ভিতরে হিংস্র বন্য জন্তুর থেকে বাঁচার জন্য হোক, নিজের অস্তিত্বের সংগ্রাম করে করে ভিতরে একটা ঐক্যের অনুভূতি হয়, শ্রম হয়, উৎপাদন হয়। শ্রম উৎপাদনের সাথে সাথে মানুষের ভিতরে কিন্তু আস্তে আস্তে সমাজবদ্ধতার ধারণা আসে। ধীরে 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 আস্তে আস্তে রাষ্ট্র হয়, তারপরে আজকে পর্যন্ত আমরা আমাদের এই আধুনিক সমাজ। তো আধুনিক সমাজের ভিতরেও দেখা যায় যে কি ঘরের ভিতরে বাবা ছেলেকে মেরে ফেলাচ্ছে, ছেলে বাবাকে মেরে ফেলাচ্ছে, ভাই বোনকে মেরে ফেলাচ্ছে, বেঁধে দিয়ে ফেলছে। এটা তো সেই আদিম যুগের হিংস্র থেকেও হিংস্র করা হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের ভিতরে যে মানবিক অনুভূতি, যেটা এই মানবিক অনুভূতিটার অনুশীলনটা নেই। আজকে আমরা এটা বুঝি যে সমস্ত জায়গায় আমি যে একটা আদর্শ বানাইছি, আমার একটা পার্টি, আমার এই যে দর্শন, আমার চিন্তা ভাবনা, এইগুলো জন্য সারা বাংলাদেশের প্রতিটি হাটে মাঠে ঘাটে বস্তিতে, হ্যাঁ, চার দোকানে, নাপিতির দোকানে, সব জায়গায় যেন আমার এই কথাগুলো আলোচনা হয়। আর আমার কথাগুলো যেন হয়, আর সবাই যেন আমার লোক হয়। আমি একটা বড় ভাই, আমার লোকই যেন হয়। আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এটা বলবে আমার লোক। তো এই কথাটা থেকে আমরা সবাই আজকের প্রেক্ষাপটটা কি প্রাসঙ্গিক? গানের ভিতরে শিল্পী বলেছে না যে 1000 বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। আজকে আমাদের এই বড় বড় বিভিন্ন কায়দা বেকায়দার নেতারা আমাদের যে ভালোবাসাটা দিচ্ছে, এই ভালোবাসলেই তার সাথে জীবন কাটানো যায়। তাহলে আজকে এই যে রূপসা সাহিত্য সংগঠন, এই যে তরুণ নেতৃত্বরা, এইটা যে তারা একটা ভাবছে
যে আমরা একটা সাহিত্য সংগঠনের মধ্য দিয়ে সাহিত্য চর্চা করব, সাহিত্য চর্চার যত সামাল কার্যক্রমটাকে আমরা সামাল, এই যে উদ্দীপ্ত ভাবনা, উদ্দীপ্ত চেতনা, এই চেতনার এই মানুষগুলোকে অবশ্যই আমরা স্বাগত জানাই, স্যালুট জানাই তাদের, যে তারুণ্যের এই উদ্দীপনায় তারা কোনো ভাইয়ের লোক হয়নি, তারা লোক হয়েছে কিসের লোক? একটি মানবিক আদর্শের লোক হয়েছে। আদর্শ লোক হচ্ছে আদর্শের ছড়িয়ে লোক। আমাদের এই অজস্র কলমের ছোঁয়া কিংবা রূপসা সাহিত্য সংগঠনের এই যে আমাদের সাধারণ সম্পাদিকা বসে আছেন ম্যাডাম জুলিয়া পারভিন, সুনীল ছোট গল্পকার, এই যে আমাদের স্যার শিক্ষাগুরু ছোট বাচ্চাদের ভিতরে, তো এখানে আমি বলবো যে আজকে নৈতিকতার স্খলন হচ্ছে সমাজে। হ্যাঁ, এই নৈতিকতা স্খলনের প্রতিরোধের ক্ষেত্রে সাহিত্য চর্চাই হোক নৈতিক শিক্ষার হাতিয়ার, এটা হচ্ছে আমাদের অজস্র কলমের ছোঁয়ার স্লোগান। তো আমাদের সমাজে যদি নৈতিকতার অনুশীলন ঘটাতে হয়, তো সেই রকমভাবে আমাদের সঙ্গীতটাকে ছড়িয়ে দিতে হবে। আমাদের ভিতরে যদি কালচার্ড হই, তাহলে নিঃসন্দেহে আমি যে ফ্ল্যাটে থাকি তার পাশের ফ্ল্যাটে যদি কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়, তাহলে আমার মানবিক অনুভূতি বলে দেবে যে তার পাশে দাঁড়াবো, তার সহযোগিতা আমি। তো এখন কথা তো আমার অনেক হয়েছিল, এত আমি মাপও চাই, দোয়াও চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আজকের মতো ক্ষান্ত দিচ্ছি। সবাই ধন্যবাদ জামিল ভাইকে, কারণ সে যখন কথা বলবে, আলোচনা করবে, আমরা সবাই ব্যস্ত ছিলাম নাস্তা নিয়ে। না, নাস্তা হচ্ছে পরবর্তীতে আমরা নাস্তা দেব পরে, আসলে কেউ চলে যাবেন মেহমান, এই কারণে আমরা আমাদের ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা তো শৃঙ্খলার বিষয় হয়েছে, আমি এটা আমার মাথায় পাইনি, নাস্তাটা আরো পরে দিয়ে আসবো। এই এই শুনেন, আমি এই পর্বে আমন্ত্রণ জানাবো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এই পর্বে তাকে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আজকের অনুষ্ঠানের অনুভূতি সম্পর্কে বা তার যা মনে জাগে সেই সম্পর্কে বলবে। আসছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত বিশ্ব সাহিত্যের পরিচালক অন্যান্য ভাইরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জেলা পর্যায়ের একটা সরকারি কর্মকর্তা ছিলাম। এই বছরখানেক হয়েছে রিটায়ার করেছি। শরীফ আমার চাচা, এদের বাসায় আমি যেখানে ছিলাম এখান থেকে আমি লেখাপড়া তো যাই হোক, তো শরীফের এখানে প্রায় এসে আমি আড্ডা দিয়ে গল্প গুজব করি। এখন তো বেকার, কী করবো। শরীফ বললো যে চলেন একটা অনুষ্ঠান আছে, ওখানে যাবে, তারে আসার উদ্দেশ্যে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আপনার এখন এখানে পরিচিত লাবলু ভাই আছেন, তারপরে এনার মনে হয় চিনি, তারপরে এনার সাথে পরিচয় হইল। তো যাই হোক, ভালোই লাগছে। এরকম যদি আপনাদের প্রোগ্রাম থাকে, ইনশাল্লাহ আমি যে কোনো সময় আপনার যে আমাকে ইনভাইট করেন, তাহলে আমি অবশ্যই যোগদান করব। তো এই তো আমার আর বলার কিছু নাই। আমার যদি দোয়া করবেন, আমি আপনাদের সংগঠনের উদ্যোগটা যাতে সমৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, সেই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকে।
হয়েছে আসেন। আমাদের পাঠ পর্ব চলছিল। প্রতিটা অনুষ্ঠানে 3টি পর্বে ভাগ করা হয়। একটা পাঠ পর্ব, তারপরে আপনার আলোচনা পর্ব থাকে এবং সাংস্কৃতিক পর্ব থাকে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এই পর্ব থেকে ভাগ করে ফেলবো। পাঠ পর্ব যখন বলবো তখন পাঠ থাকবে, যখন আলোচনা থাকবে আলোচনা থাকবে। তো এইভাবে আমি আমন্ত্রণ জানাবো জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম ভাইকে। তো তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। তোমার প্যানারটা ঠিক আছে, ঠিক আছে। বলছো না ক্যামেরা তুলতে প্যানার সবচেয়ে সামনে এখানে আমার সামনেটা দেবো প্যানারটা যাতে আসে। আমাদের ঘুরে ঘুরে তুলতেছে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু আসসালামু আলাইকুম। উপস্থিত বৃন্দ, আজকে যারা রূপসা সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রূপসা সাহিত্য সংগঠন অ্যাকচুয়ালি আমাদের সমাজের জন্য সাহিত্য অন্তত একটা প্রয়োজনীয় বিষয়। এখানে শিক্ষা নিয়ে অনেক কিছু থাকে যেটা সমাজের জন্য আগামী প্রজন্মের জন্য উপকার বয়ে নিয়ে আসে। সাহিত্য আমাদের দেশে আছে বিধায় নজরুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ আমাদের দেশকে একটা সুন্দর ভাষাগত দিক থেকে উন্নতি করেছে। সাহিত্য আছে বিধায় স্বাধীনতা সংগ্রামে আমাদের উৎসাহিত করেছে। সাহিত্য আছে বিধায় আমাদের অনেক অপকর্ম থেকে সমাজকে বিরত থাকতে সহযোগিতা করছে। যারা এই সাহিত্য সংগঠনের সাথে জড়িত, আমি বলবো অত্যন্ত সুন্দর মনের মানুষ, ভালো মনের মানুষ এবং সমাজের জন্য খুবই উপকারী। আগামী প্রজন্ম যারা আমরা অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি, তারা আমাদের এই সাহিত্য থেকে অনেকটা দূরে আছে। তাদেরকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে সাহিত্যটা আসলে সবার জন্য প্রয়োজন। দেশের জন্য মঙ্গল করে দেশে নিজের জীবনের জন্য তথা দেশের জন্য সব কিছুর জন্য সমাজের জন্য উন্নয়ন বয়ে নিয়ে আসে সাহিত্য সংগঠন। তো সাহিত্য চর্চা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আগামী দিনগুলোতে যারা এখানে উপস্থিত আছেন তারা সব কবি, লেখক, আমাদের খুলনার সব ভালো ভালো ব্যক্তিরা উপস্থিত। তো আপনাদের লেখনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো এবং আমাদের সমাজের জন্য, খুলনার জন্য তথা দেশের জন্য উপকার হয়ে নিয়ে আসবে। পরস্পর সম্পর্ক বৃদ্ধি পাবে, সামাজিকতা বৃদ্ধি পাবে, অন্যায় থেকে আমরা দূরে থাকি, সমাজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। আপনাদের লেখনীর মাধ্যমে সেটাই ফুটে উঠবে, এটাই আমি আশা করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তরিক ভাইকে। তরিকুল ইসলাম ভাইকে আরও একটি পরিচয়, সকালে ভোরবেলা হাদিস পার্কে চলে যাবেন। উনি একজন প্রশিক্ষক হিসাবে আছেন আমাদের যুবদের না, তারপরে যারা প্রত্যেকেরই যারা আমরা মধ্যবয়সী তাদেরকে নিয়ে উনি ব্যায়াম করান ভোরে। তো যদি কেউ ব্যায়াম করার ইচ্ছা থাকে ভোরে সকালে গেলে আবার এই ভাইটা পাবেন এবং উনি ভালো প্রশিক্ষক। আমি একদিন গেছিলাম, তারপরে যাকে বাড়িতে কিন্তু যাও ধন্যবাদ তারে। এবং আমার জীবনের প্রথম কম্পিউটারের হাতে ধরি কিন্তু ওনার কাছে আমার 1999 সালে বা 90 সালের দিকে ওনার দোকান ছিল এক সময়। তো তাকে আমারও এই অনুষ্ঠানে আমি আজকে প্রথম যেহেতু দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি তা আমাদের রূপসা সাহিত্য সংগঠনের পক্ষ থেকে। এই পর্বে আমন্ত্রণ জানাবো সোনিয়া সুলতানাকে। আজকে তার অনুভূতি প্রকাশ করবেন, শুভেচ্ছা বাড়িয়ে দেবেন, তার পরিচয় দেবেন। যেহেতু আজকের অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করার জন্য সোনিয়া সুলতানকে এই পর্বে আমন্ত্রণ জানাবো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাইকে। তারও অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ভাই আপনার একটু অনুমতি দিলে আমি উঠতে পারি। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন আকাশ আসছেন। আলাউদ্দিন আকাশ এই সাথে আল্লাহ বস তাহলে ওখানে বসতে পারতেন। কাঁঠাল একটু বক্সে দিয়ে দেবো। না 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 না, বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, সকলের উপর রব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক। আজকের এই সুসাহিত্য উন্নত সমাজ গঠনের হাতিয়ার রূপসা সাহিত্য সংগঠনের
আয়োজনের আজকে মোটামুটি ঘরোয়া পরিবেশে দেখলাম সবাই খুব উজ্জীবিত। বয়োজ্যেষ্ঠ আমিও এই আপুর মতো প্রথম আজকে আসছি, তেমন কিছু বলার নাই, তবে বেশ কয়েকটা কবিতা শুনছি, ভালো লাগছে। সময় কাটানোর জন্য একটা ভালো একটা আয়োজন। এই জন্য এখানে যারা আয়োজক হিসেবে আছেন, বিশেষ করে আসিফ ভাই বা যারা যারা আছেন, আমি চিনি যাদেরকে আর কি, জামিল ভাইকে চিনি, আমাদের সিটি কলেজের বড় ভাই। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগে আসলে সময় কাটানোর জন্য। এই যে যারা সিনিয়র জুনিয়র সবাই একটা এমন একটা জায়গা, এটা উচ্ছ্বাস, এটা আসলে ভালো একটা উদ্যোগ। এই জন্য আয়োজক বা আয়োজন কমিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব দিচ্ছেন, সভাপতি সাহেব বাংলা আগের কথা আজকে আমাদের ছোট ভাই অনেক আসছেন এবার এই সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আসছেন। জয়েন্ট সেক্রেটারি রূপসা সাহিত্য সংগঠনের মোহাম্মদ অনিক হাসান, প্রতিষ্ঠার একজন উদ্যোক্তা সদস্য। জয়েন্ট সেক্রেটারি সুন্দর করে কোনো কবিতা নিয়ে আসেনি, প্রিপারেশন ছিল না। আজকে কততম আসর? আজকে সপ্তম, অষ্টম। আসসালামু আলাইকুম। রূপসা সাহিত্য সংগঠন রূষাস আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হাঁটি হাঁটি পা করে আমাদের রূপসা সাহিত্য সংগঠন রূষাস আজকে সপ্তম আসরে ইতিমধ্যে সফলভাবে শেষ করেছে। এজন্য আমাদের প্রতিষ্ঠাতা জনাব আসিফ ইকবাল ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। যেহেতু আমাদের এই সংগঠনটা আমরা কয়েক মানুষ, আমরা একটা আইডিয়া থেকে যে আমরা অনেক আসরে আগে পরে গিয়েছি, অনেক পুরনো খুলনার ইতিহাসে খুলনার নামকরা সাহিত্য সংগঠন, সেখান থেকে গিয়েও আমাদেরও ইচ্ছা হয়েছিল যে না আমরাও একটা করি, আমরা তরুণরা, আমরা সেই স্বপ্ন থেকেই আমাদের আজকের এই রূপসা সাহিত্য সংগঠন রূষাস। আর এই তো হাঁটি হাঁটি পা করে চলছে। আর ভুল ত্রুটি হতে পারে, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সবসময় পরামর্শ ও সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন সবাই, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। অনিক হাসানকে। আমরা পাঠ পর্বের কিন্তু প্রায় শেষ আমাদের, তার ভিতরে ফাতেমা খাতুন, উনি বলবেন না কিছু, তবু আসলে সামনে ভালো হতো। ভাবি আসেন, সামনে আসেন। যাও, আমরা এখন গান দেবো কিনা, কারণ যেহেতু আলোচনা শেষ পরে এই পর্বে আমি আমন্ত্রণ জানাবো শ্রদ্ধেয় সভাপতি বদিউল আলম চৌধুরীকে তার মূল্যবান কিছু কথা এবং কবিতা উপহার দেওয়ার জন্য আসছেন। বদিউল আলম আজান শেষ করে লাইভ প্রোগ্রাম যখন আমি বলবো, আসিফ ভাইকে বলবো আপনি কাটছাট করে দেবেন, যেহেতু খাওয়ার সময় ছবি উঠে যেতে পারে, এগুলো যদি এডিট করা যায় সেগুলো দেবেন। কাঁঠালটা একটু গরমে বেশি পেকে গেছে, গরম তো আনতে হচ্ছে গতকাল, আমি রেখে দিচ্ছি, একটু পেকে গেছে বেশি। হ্যাঁ, লাইভ হচ্ছে। কাঁঠালটা একটু দেখাই নিয়ে আসি। কাঁঠাল তো এখন অর্ধেক আছে, একটু নরম হয়ে গেছে কাঁঠালটা।
বলো তুমি গানটা শেষে গান দিয়ে শেষ করে দিলাম। আমি গান দিয়ে শেষ করে দিই। বসে বলবে না দাঁড়ায় বলবে? দাঁড়ায় দাঁড়ায় বলবে, হ্যাঁ ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। রূপসা সাহিত্য সংগঠন, রূপসার ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা আমাদেরই হাতে কয়েকজন সদস্য নিয়ে যারা গড়ে তুলছে। আজকে আমি একটি সফল অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় আমি মুগ্ধ করেছি, এবং সঙ্গে সঙ্গে যারা এর অংশীদার এবং পার্টনার হলেন তারা স্মৃতি হয়ে থাকলো এবং লাইভ হয়ে সত্যিকারে তারা একটা স্মৃতির মুকুরে থাকবে। সাহিত্য দেশ ও জাতির দর্পণ স্বরূপ বলেছেন টমাস কুয়ার। আর যে জাতি সাহিত্যে যত উন্নত সেই জাতি ততটাই সমৃদ্ধ। বলা হলো যে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, তার অর্জন করা যেমন কঠিন, তা রক্ষা করা আরও কঠিনতর এবং কঠিনতর। একটা সংগঠন গড়ে তোলা, তার শ্রমঘাম, মেধা, তার উদ্যোক্তাদের দৌড়ছুট সব কিছু মিলে যে মেধা প্রজ্ঞার সমন্বয় ঘটে, সেটাকে বাঁচিয়ে রাখা, সেই সংগঠনটাকে আরও বেগবান করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু দুরূহ কাজ। সেই দুরূহ কাজের সৈনিক আমরা যারা সূর্য সৈনিক, তাদেরকে অজস্র সালাম। এইখানে আমাদের সাহিত্য যারা করেন, আমরা সাহিত্যের বাগানে ফুল ফোটাই। সেই ফুলের মধ্যে আছে কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, অনুগল্প, নাটক, অভিনয়, শিল্পকলা, অনেক কিছুই আছে। শুধুমাত্র কবিতা পড়ে চলে গেলাম, হাত তালি পেলাম, চা খেলাম, এটি কোনো সাহিত্য চর্চা নয়। সাহিত্যের অনেক অর্গান আছে, সেগুলোকে লালন পালন ধারণ করা আমাদের কর্তব্য। বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। এই বাংলা সাহিত্যের সূক্ষ্ম কারুকাজগুলি এতই চমৎকার এবং আমাদের বিশ্ব সাহিত্যের ভিতরে একটা স্থান করে নিয়েছে। বাংলা সাহিত্যের কারিশমা, তার অনেক কারুকাজ অনেক সমৃদ্ধ। কাজেই এই বাংলা সাহিত্যের যারা চর্চা করেন সেই সমস্ত প্রাতঃস্মরণীয় কবি লেখকদের যদি আমি ধারাবাহিকভাবে সিরিজ প্রোগ্রাম করি, আপনারা বলবেন যে আপনারা বিরক্ত হবেন। কাজেই ওই লাইনে আমি যাচ্ছি না। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, কবি জসিম উদ্দিন, তারপরে আমাদের কবি শামসুর রহমান, এদের বাদ দিয়ে বাংলা সাহিত্য হয় না, ওই কালের আর এই কালের। যাই হোক, আমি তো একদিনে এক আসরে আপনাদেরকে এই সাহিত্যের বিশাল একটা লেকচার দিয়ে 45 মিনিটের ক্লাস নিয়ে আপনাদেরকে দীক্ষিত করা, এটা তো আমার কাজ না, এটা সম্ভব না। কাজেই শুধুমাত্র রিফারেন্স দিলাম। তো রবীন্দ্রনাথ সাহিত্যের যে দর্শন, তার আমি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা রেখে একটা কবিতা দিয়ে শুরু করি। পৃথিবী কবিতা আমাকে অত্যন্ত ইন্টারেস্ট করেছিল। সেই পৃথিবী কবিতার একটি চরণ দিয়ে আমি শুরু করি। তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার শত চিহ্ন লালিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের বিরাট মনে গুপ্ত সঞ্চার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, অনুভব করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সকল সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নামগ্রাসী আকাশগ্রাসী নিঃশব্দ ধুলির রাশির মধ্যে। আজ আমি কোনো মোহনে আসিনি তোমার সম্মুখে, তোমার নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি নিমিলিত উন্মেলিত হতে থাকে। আর একটি ক্ষুদ্র অংশের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফুটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আমি রেখে যাই আমার শেষ পণ্ডিত। রবীন্দ্রনাথ নিয়ে আমার কথা শেষ। আমি এখন কোরআন শরীফে যে গুরুত্ব আরোপ করা হয়েছে, ওই যে আমাদের মামুন সাহেব বলে গেলেন মানুষ গড়ার কারিগর শিক্ষক, ওনার শিক্ষকের দৃষ্টিকোণ থেকে কোরআন শরীফ নিয়ে গবেষণা করছেন। আমার দলে আর একজন লোক ভারী হয়েছে, এই কাজটি আমিও করে থাকি। তবে আমি এত আলেম বা পণ্ডিত কিছু না। কোরআন শরীফের কয়েকটি বিভিন্ন ভার্সন পড়াশোনা করে তার থেকে আমি এটা পেলাম। সূরা শুআরা ওই যে 26 এবং 27 আয়াত, মক্কায় অবতীর্ণ, যাহারা শয়তানের প্রতি কান পাতিয়ে রাখে এবং অত্যাধিক মিথ্যা কথা বলে, তারা কবিদের পথে তো পথভ্রষ্ট লোকেরাই চলিয়া থাকে।
হে শ্রোতা, তুমি কি অবগত নও যে তাহারা প্রত্যেক ময়দানে হতবুদ্ধি হইয়া ঘুরিতে থাকে এবং মুখে এমন সব বাক্য সম উচ্চারণ করিতে থাকে যাহা করে না, কিন্তু যাহারা ঈমান আনিয়াছে এবং ভালো কাজ করে এবং স্বীয় কবিতায় দ্বীনের প্রচার দ্বারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, যাহারা অত্যাচারিত হইবার পর নিন্দাসূচক কবিতা দ্বারা উহার প্রতিশোধ গ্রহণ করে, তাহারা পথভ্রষ্টের অন্তর্ভুক্ত নয়। মূল ভলিউম। এই কথাটি আরেক জায়গায় আল কোরআনের মর্মবাণী, এটি হচ্ছে 31/1 শিল্পাচার্য জয়নুল আবদিন সড়ক থেকে প্রচারিত। এটার নাম হচ্ছে তাবাসসুম। যাই হোক, এইখানে বলা হয়েছে 26 আয়াত, হে মানুষ, মনে রেখো, যারা কবিদের অনুসরণ করে তারা বিভ্রান্ত হয়, কারণ কবিরা অনেক সময় কল্পরাজ্যে হারিয়ে যায়, গিয়ে আত্মপ্রবঞ্চনার শিকার হয়। তোমরা কি দেখো না, ওরা লক্ষণভাবে ঘুরে বেড়ায়, আর তারা যা বলে তারা তা অনুসরণ করে না। অধিকাংশ কবির স্বভাবই এমন। 227। অবশ্য যারা ঈমান বিশ্বাস করে এবং সৎকর্ম করে এবং স্বীয় কবিতায় সত্য প্রকাশের মধ্য দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিবাদী কবিতা দ্বারা প্রতিহত করে, তারা বিভ্রান্ত নয়। তারা বিশ্বাস করে তাদের প্রতিপালকের প্রতিশ্রুতি এবং জালেমরা সময় এলেই জানতে পারবে তাদের পরিণতি কত করুণ। এইখানে পার্থক্যটা কতটুকু, এবং একটি ভার্সন থেকে আরেক ভার্সন, ওই সব জটিল বিতর্কে আমি যাব না, তবে তুলে ধরলাম আর কি। আর এখন আমি বলবো ইসলামের ইতিহাসে সাহিত্য ও তার কবিতার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবিতার আসরে বসে কবিতা শুনেছেন, কবিদের সৃষ্টির স্বীকৃতি দিয়েছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন, উপঢৌকন দিয়েছেন। তিনি কবিদের অনুপ্রেরণা জুগিয়েছেন। কবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহিত্য তথা কবিতার বিষয়ে প্রয়োজনীয় উৎসাহ উদ্দীপনা ও দিক নির্দেশনা পেতেন। মসজিদে নববীতে সবচাইতে বড় কথা, এটা আমরা কে জানি তা জানি না, মসজিদে নববীতে কবিতার আসর বসত। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ছিলেন একজন সাহিত্যবোদ্ধা এবং কাব্যরসী। তিনি সাহিত্যের একজন খ্যাতিমান সমালোচক ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত বলে খেলাফতকালে কোনো প্রতিনিধি দল তার কাছে এলে তিনি তাদের কবিদের সম্পর্কে জানতে চাইতেন। তিনি আরও বলেছেন যে কবিতা আরবদের সবচেয়ে ভালো বিশুদ্ধ কথা, এর দ্বারা রাগ প্রশমিত হয়, উত্তেজনা দমিত হয়। তিনি বলতেন মানুষের উত্তম শিল্প হলো কবিতা। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো জ্ঞানের ভাণ্ডার বা দার্শনিক। তিনি নিজে কবিতা লিখতেন। দেওয়ানে আলী কবিতার এই গ্রন্থখানা আজও তার কবিতা সত্তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কবিতা হলো একটি জাতির দাড়িপাল্লা। খুশাস দর্পণ 48তম সংখ্যা, মে 2025 খ্রিস্টাব্দ। প্রবন্ধ, মূল প্রবন্ধ সমাজ হাফিজুল ইসলাম। আমি এটা রেফারেন্স সহকারে, আমার এটা নিজের কথা না, আবার আপনারা অন্য কিছু ভাবেন না যে আমি নিজের কথা বলেই করি। যাই হোক, এই খুশাস দর্পণটা প্রতি বছর প্রকাশিত হয়। আমার কবিতা এখানে এই কর্তৃপক্ষ ছাপেন। যাই হোক, তার থেকে একটা ছোট কবিতা পড়ি। জীবন কবিতা। এই দেখেন না, ব্যস্ত হয়ে বললেন কেন? বসেন বসেন। জীবনের কবিতা, নামাজ গান দুইটি একসঙ্গে কেমন করবে? ছেড়ে দিচ্ছে। জীবন ও কবিতা, এই কবিতাটি সামান্য প্রসঙ্গ বলে, এই কবিতাটা আমাকে আমাদের খান সাব্বির হাসান অনেক নির্বাচন করে দেয় খুশাস দেওয়ার জন্য। তার থেকে আমি নিজেও আবার এই কবিতাটা পছন্দ করেছি, আমার নিজের লেখা কবিতা। আমার কবিতা হোক প্রখর রোদের বিম্বিত বিম্বিসার, আমার কবিতা হোক ধূসর ধবল মেঘের বাড়ি ধরার নির্বাসিত বস্তু ধরা, আমার কবিতা হোক কাল বৈশাখী দুরন্ত ঝড়ের কবলে পড়ে নানা ভাঙা আহত পাখি, আমার কবিতা হোক শস্য ফুল আর বসন্তের বাহার ফুলের মধুবের গুঞ্জন, আমার কবিতা হোক জীবনের জল ছবি, আমার কবিতা হোক রজনীগন্ধ ফুলের সৌরভে মাতোয়ারা করা এক শরতের সন্ধ্যাবেলা, আমার কবিতা হোক শাশ্বত সৌন্দর্যের সোনালী ফসল,
আমার কবিতা হোক নাম গন্ধহীন এক ফুলের বাগান। এখন আমি রুশাসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। এখন আমি যে হারায় গেছি বা আমি এখানে বিচ্ছিন্ন হয়ে কখনো নয়। আজকে রুশাস এবং অজস্র কলমের দুই ভাই হাত ধরাধরি করে একসঙ্গে চলবে, তারই একটি মিলনমালা ঘটিয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। সেও একজন ভালো কবি সাহিত্যিক। সে অনেক আগে থেকে একটা বই প্রকাশ করার চেষ্টা করছেন, এখনও সফলকাম হতে পারেনি। আমি দোয়া করি খুব অচিরেই তার বই প্রকাশ হবে, কবিতার বই, এবং এখানে আমরা মোড়ক উন্মোচন করবো। যাই হোক, এরকম অনেক তো আমি কখনোই রুশাস থেকে বিচ্ছিন্ন নয়। তার প্রতি একটি মহব্বত, একটি ভালোবাসা, একটি কমিটমেন্ট, দায়িত্ববোধ আমার আছে। এবং আজকে আমি যেহেতু আমি সভাপতির দায়িত্ব থেকে আপাতত একটি আড়াল কৌশলগত কারণে একটি দায়িত্ব পালন করতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। কিন্তু এই রুশাস কর্তৃপক্ষ আমাকে মনে প্রাণে চায়, এই অনুভূতিটার প্রতি আমি সম্মান প্রদর্শন করি। ভবিষ্যতে যারা তারা এই অনুভূতিটি ঠিক থাকে এবং আমার সম্মানটা তারা সাস্টেন রেখেছেন, সেজন্য তাদেরকে অজস্র কলমের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। তবে এটা কোনো কারোর কোনো সমস্যা হবে না। যেমন আজকে অজস্র কলমের ছোঁয়া এসে আমাদের প্রতিষ্ঠাতা জামিল আহমেদ, উনি একজন ভালো জ্ঞানী কবি এবং ইসলামী চিন্তাবিদ, একটা ইসলামী ফাউন্ডেশনে চাকরি করে। তো যাই হোক, ওনারও একটা গুরুত্ব আছে সাহিত্য। আসলে এই সাহিত্য আঙ্গলে এইসব মানুষগুলো ছাড়া আছে, এদের বাদ দিয়ে সাহিত্য হয় না, এই নাম বলছি না। তো আমি সেই জন্য বলছি যে আজকে যে অনুষ্ঠানটি প্রযোজনা করেছে এটি সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমি দোয়া করি রুশাস আরও উন্নতির শিখরে যাক। এবং ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়ে আমি রুশাসকে একটা জায়গায়, একটা স্তরে এনে দিয়েছিলাম। সেই স্তর থেকে তারা উত্তরণ ঘটিয়ে আরও সামনের দিকে যাবে, নতুন নেতৃত্ব তৈরি হবে এবং নতুনদের আরও পুরাণের সমন্বয়। ওল্ড ইজ গোল্ড মনে রাখতে হবে, তবে অবশ্যই ওল্ড ইজ গোল্ডকে অবজ্ঞা করা যাবে না। অভিজ্ঞতা, তাত্ত্বিক জ্ঞান এবং প্রাতিষ্ঠানিক জ্ঞান, একাডেমিক শিক্ষা সব কিছু মিলে একটা মানুষ সম্পূর্ণ সুন্দর সার্থক হতে পারে। এখন জাহাঙ্গীর ভাই নামাজের তাড়া থাকলে আপনি যেতে পারেন। ধন্যবাদ সভাপতিজি। আমরা অনুষ্ঠানে আমার পর্যায়ে শেষ পর্বে আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালককে 2 মিনিটের জন্য কিছু বলার জন্য, নির্দেশামূলক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসছেন আসিফ ইকবাল, মাত্র 2 মিনিট। এখন নামাজ গেলে চলে যান, অসুবিধা নেই। আর যদি নামাজ আসতেছে? হ্যাঁ আসতেছে। আর পিছনে কিন্তু ভালো হয় না, ছবিটা ভালো আসবে। যাও। আসলে আমি এই রূপসা সাহিত্য সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকে উপস্থিত অতিথিরা আমাদের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে দিয়েছে তাদের আগমনে, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মনে হয় এই আমাদের সমাজে যা কিছু সৃষ্টি, সেই সৃষ্টিগুলো আসলে মানুষের কল্যাণের জন্য হওয়াটাই সবার কাম্য। তো আমি যদি ইতিহাসে একটু ঘাটাঘাটি করি, তো আসলে আমরা অনেকেই জেনে থাকব আলফ্রেড নোবেল, উনি একজন সুইডিশ বিজ্ঞানী ছিল। তো আসলে তিনি তার বিজ্ঞানকে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি তার আবিষ্কারকে অব্যাহত রেখেছিলেন। কিন্তু আসলে তার চাওয়ার থেকেও সে বেশি পেয়েছে এবং তার যে আবিষ্কার, তো আমরা সবাই জানি যে আলফ্রেড নোবেল একজন স্বনামধন্য বিজ্ঞানী ছিল। তিনি গ্লিসারিন এবং নাইট্রোজেনের সমন্বয়ে একটা বিস্ফোরক আবিষ্কার করেছিলেন। তো বিস্ফোরকটা প্রথম স্তরে তরলভাবেই ছিল। তো উনি মন থেকে বলছিল যে আসলে আমি একটা বিস্ফোরক আবিষ্কার করেছি, তো এটা আমি একটা সম্পূর্ণ রূপে আমি নিয়ে যাব, তার জন্য সে নিরলস কাজ করে যাচ্ছিল। তো সে দেখছিল যে নাইট্রোজেন এবং গ্লিসারিন এই দুটো পদার্থের সংমিশ্রণে যে বিস্ফোরকটা তৈরি হয়েছিল সেটা ছিল তরল, লিকুইড।
তো এটাকে মানুষের ব্যবহারের উপযোগী করার জন্য সে নিরন্তর গবেষণা করে যাচ্ছিল। তো একদিন তার এই তরল পদার্থটা সে একটা পাত্রে রেখে সে একটা অন্য কাজে চলে গিয়েছিল। তো পরে তার ল্যাবে যখন সে আবার আসে, এসে দেখে কি যে পাত্রের একটা কণা ভেঙে ভিতরে পড়ে আছে এবং সেই তরল পদার্থটা শুকিয়ে গেছে, পাউডার হয়ে গেছে। তখন সে চিন্তা করলো যে আসলে আমি তো এইটাই খুঁজতেছিলাম, তো ইউরেকা তো আমি পেয়ে গেছি। মানে ওই তরলটা ছিল একটা কাইজেল ঘু, একটা পদার্থ ছিল যে পদার্থটা ওই নাইট্রোজেন এবং গ্লিসারিনের সংমিশ্রণে এসে সেই তরলটাকে পাউডার করে দিয়েছিল। তো সেই গবেষণায় সে এইভাবেই সাফল্যতা অর্জন করে সে ওই নাইট্রোজেন গ্লিসারিনের ওই রূপটাকে সে একটা কর্মপর্যায়ে নিয়ে ডেনামাইট আবিষ্কার করে। তো ডেনামাইটটা ছিল একটা বিস্ফোরক, যেটা আপনার ওই সময়কার বিভিন্ন খনি, তারপরে পাহাড় কেটে রাস্তা তৈরি করা, এরকম বিভিন্ন জনকল্যাণ কাজে ওই ডেনামাইটটা প্রচুর ব্যবহার হতো। তখন সে ওই ডেনামাইটটা বিক্রি করে লক্ষ লক্ষ ডলার ইনকাম করে। এক পর্যায়ে সাম্প্রতিক সময়ে ক্রিমিয়ার একটা যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে ওই ডেনামাইটের এত ব্যাপক ব্যবহার হয়, এক পক্ষ আর এক পক্ষকে ধ্বংস করার জন্য কেউ ওই ডেনামাইটটা বিভিন্ন ব্রিজের নিচে, কালভার্টের নিচে, বিভিন্ন ভবনের ভিতরে ওটা ফিট করে করে উড়ায় দিচ্ছিল, ধ্বংস করে দিচ্ছিল। আবার আরেক পক্ষ করতেছি কি ওইটা দিয়ে হাত বোমা বানায় ওইটাকে অন্য সৈন্যদের গার উপরে মারতেছিল। মারার পরে একসাথে 3 জন 4 জন 5 জন 10 জন করে সৈন্য মারা যাচ্ছিল। তো এর ব্যবহারে একটা ব্যাপক ধ্বংসলীলা সৃষ্টি হতে লাগলো তখনকার সময়ে। তখন আলফ্রেড নোবেল সে উপলব্ধি করলো যে আসলে আমি তো এই আবিষ্কারটা করেছিলাম আমার সমাজের মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেই কল্যাণ আজকেরা মানে অভিশাপে পরিণত হয়েছে। আমি কি ভুল করলাম? হে আল্লাহ, হে প্রভু, আমাকে তুমি পথ দেখাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তো কখনোই এই ধ্বংসলীলা আমি চাইনি যে আমার একটা আবিষ্কার এরকম মানুষের ক্ষতি করুক। তো আসলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের সমাজে যা কিছু সৃষ্টি হয়, যা কিছু কল্যাণকর সৃষ্টি হয়, তার কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো আমরা যা কিছু সৃষ্টি করব, আমাদের হতে পারে সংগঠন, আমাদের হতে পারে একটা লেখা, আমাদের হতে পারে একটা রচনা, একটা বই। তো এই লেখাগুলো, এই কবিতাগুলো, এই গল্পগুলো যেন সমাজের কল্যাণের জন্য হয়, সমাজের মানুষের সর্বসাধারণের ভালোর জন্য হয়, ভালো কিছুর জন্য হয়। যেন এগুলোর অপব্যবহার করে এখন আমরা দেখতে পারি যে আমাদের অনলাইন পোর্টালে বিভিন্ন রকমের ভুল তথ্যগুলো ছড়ায় দিচ্ছে, সমাজে বিভ্রান্তি করতেছে, বিভিন্ন রকম অপকর্ম করতেছে। তা আসলে এর অপব্যবহারটা খুব খারাপ। মানে প্রতিটা সৃষ্টিরই একটা উদ্দেশ্য থাকে, আর মানবজাতির এই উদ্দেশ্যটা হচ্ছে মানবজাতির কল্যাণ। সো আমরা সবাই চাইবো আমাদের যা কিছু সৃষ্টি, ছোট্ট লেখা হোক, ছোট্ট কবিতা হোক, ছোট্ট গল্প হোক, আসলে এই সকল সৃষ্টির জন্য মানুষের কল্যাণের জন্য হয়। তো আমি আশা করি আমার কথার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি মানে মানুষের যে দায়িত্বটা, যে নৈতিকতা বোধটা, সেটা মানুষ যদি যথাযথ পালন করে তো সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে, সমাজের মানুষগুলো বেঁচে থাকবে, তারাও ভালোভাবে সুখী শান্তিতে পরিবার নিয়ে বাঁচতে পারবে। তো আমার বক্তব্য এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আমরা দিক নির্দেশনমূলক কথা শুনলাম, যেহেতু সে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, এটা উচিত ছিল তার। তো আমরা সবাই একটু বসি, আমরা দুইজনের দুটো গান শুনে আমরা চলে যাব। তো আসছে একটা গান তো এই পর্বে আমি আমন্ত্রণ জানাবো ডাক্তার শরীফুল আলমকে। গান শেষ করেই আমরা ইনশাল্লাহ বাড়িতে যাবো। আসছেন ডাক্তার শরীফুল আলম। ধন্যবাদ মাহবুব সাহেবকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বদরুল আলম চৌধুরীকে। গত অনুষ্ঠানটা সে খুব সুন্দরভাবে পালিত করেছেন। আমাদের নবপল্লীতে আমাদের প্রোগ্রামটা হয়েছিলেন এবং ব্যাপক আকার প্রোগ্রাম হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, ডিনার ছিল, তার সম্পূর্ণটাই কৃতিত্ব তার। একটা ভালো অনুষ্ঠান করেছেন এবং সেখানে সে অনেক পরিশ্রম করেছে, এর জন্য তাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর এই গানটা আমার রিসেন্টলি লেখা, কালকে হয়তো ফেসবুকে ছেড়েছি, ওটা মিউজিক আকারেই আছে। আর আমার ফেসবুক শরীফুল আলম লেখা, গানটা করার চেষ্টা করছি, দেখি। এখন তো আসলে খালি বেলাতে গান গাওয়াটাই সে সুরতাল হয় কঠিন, তারপর চেষ্টা করি। আমার দম ফুড়াইয়া আসিতেছে দিনে 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 যায়, আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। হায়
আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, আমার দম পুড়াইয়া আসিতেছে দিনে দিনে দিনই যায়। আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, আয় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। একে একে আসলো চিঠি লিখছে আমার দয়াময়, আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, হায় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। প্রথম চিঠি আসলো আমার চুলের গোড়ায়, কালো চুল হইয়া সাদা তাই তো জানান দেয়। প্রথম চিঠি আসলো আমার চুলের গোড়ায়, কালো চুল হইয়া সাদা তাই তো জানান দেয়। আসছে তোরি পাড়ের করি, আসছে তোরি পাড়ের করি, না থাকিলে নাই উপায়। আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, হায় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। চোখের জ্যোতি ক্ষয় হয়েছে দেখা বড় দায়ে, গায়ের চামড়া ঢিল করিয়া বুঝায় নাই সময়। চোখের জ্যোতি ক্ষয় হইয়াছে দেখা বড় দায়ে, গায়ের চামড়া ঢিল করিয়া বুঝায় নাই সময়। সব ছাড়িয়া যাইতে হবে, সব ছাড়িয়া যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, হায় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। কালে কালে পড়িল দাঁত খাইতে পারি না, ক্ষমতা বল কোথায় গেল আর তো পারি না। কালে কালে পড়িল দাঁত খাইতে পারি না, ক্ষমতা বল কোথায় গেল আর তো পারি না। শরীফ বলে ভাইবা দেখো, শরীফ বলে ভাইবা দেখো, কিসের বাহাদুরি হায়। আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, হায় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। আমার দম পুড়াইয়া আসিতেছে দিনে দিনে দিন যায়। আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, হায় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। একে একে আসলো চিঠি লিখছেন আমার দয়াময়, আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, হায় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়, হায় আমি আর কয়দিন আছি এই দুনিয়ায়। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে মামা কোনো গান না মামা গাবে না, ইমরান ভাই গান বললাম তো তাহলে ছুটির ঘন্টা তো বেজেছে। আজকে বিদায়, সবাইকে ঠিক আছে, থ্যাংক ইউ শুভকামনা। সবাইকে ধন্যবাদ। এই,